স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনে আইন করার পরামর্শ দিয়ে সার্চ কমিটির জন্য প্রস্তাবনা দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে প্রায় 1.5 ঘন্টার সংলাপ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একথা জানান। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেল 4:45 বঙ্গভবনে এসে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। বিকেল 4টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সংলাপ শুরু করেন সংসদের বিরোধী দলের নেতারা। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী সংলাপে একটি দল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে কয়েক দফা প্রস্তাব তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে আইন করা ছাড়া বিকল্প নেই। উনি সেরকম ব্যক্তিকে সিলেকশন করবেন যারা যোগ্য এবং একই সঙ্গে যারা গ্রহণযোগ্য, মোটামুটি গ্রহণযোগ্য সবার কাছে। তো সেই রকম লোক নিয়ে করলে আমরা আশা করছি যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য একটি ভালো নির্বাচন কমিশন আমরা পেতে পারি। জাতীয় পার্টির নেতারা জানান, সবার কাছে গ্রহণযোগ্য এমন একটি কমিশন গঠন করতে সার্চ কমিটির জন্য 4 জন আর ইসির জন্য 1 জনের নামের তালিকা দিয়েছেন তারা। দেশের গ্রহণযোগ্য আপামর জনগণ জনস্বার্থে আমরা সেই 4 জনকে দিয়েছি সার্চ কমিটির ইয়েতে। আরেকজন আমরা নির্বাচন কমিশনের জন্য, এই 5 জন নাম দেওয়া হচ্ছে। সংলাপে জি এম কাদের সাথে জাতীয় পার্টির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র নেতা আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, রুহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গা, কাজী ফিরোজ রশিদ, আবুল হোসেন বাবলা ও সালমা ইসলাম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সার্চ কমিটির নামে সংলাপ একটি তামাশা, জাতির সঙ্গে আরেকটি নাটকের পায়তারা চলছে। রাজধানীতে আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিজয়ের 50 বছর উদযাপনে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেন, সংলাপের নামে তামাশা করছে সরকার। বিজয় দিবসের যে আনন্দ, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আবার সারা বাংলাদেশের মানুষের মনে সে আনন্দ নাই। দলের মহাসচিবের অভিযোগ, স্বাধীনতা বিরোধী শক্তিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। আজকে দেখুন, এই 50 বছরে এরা দাবি করে যে বাংলাদেশকে নাকি উন্নয়ন একেবারে শিখরে তুলে দিয়েছে। এই 50 বছরে আজকে একথা অনেক বক্তারাই বলেছেন যে গরিব আরো গরিব হয়েছে। বিএনপি নেতারা বলেন, নিরপেক্ষ সরকার গঠনে এ বিষয়ে আলোচনা হলেই সরকারের সঙ্গে এক টেবিলে মুখোমুখি বসার কথা ভাববেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে 52 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এ নিয়ে চলতি নির্বাচনে সব মিলিয়ে 293 জন জনপ্রতিনিধি বিনা ভোটে জয়ী হলেন। এ ধাপে অন্যান্য পদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য 32 জন এবং সাধারণ সদস্য 109 জন বিনা ভোটে জয়ী হন। সোমবার এ ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা সমন্বয় করে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে 714টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে 3207 জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে 7804 জন এবং সাধারণ সদস্য পদে 24846 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে 842 ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 48 জন জয়ী হন। এর আগে প্রথম ধাপে 71 জন, দ্বিতীয় ধাপে 77 জন ও তৃতীয় ধাপে 100 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী 5 জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ দেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস।
আপনাদের সকলকে। তরুণরাই বাংলাদেশকে স্বাধীন করেছিল, কেউ স্বাধীনতা হাতে তুলে দেয়নি। জন্মলগ্ন থেকে বাংলাদেশ কারো উপর নির্ভরশীল নয়, নিজেদেরকে নিজেরাই এগিয়ে নিয়ে যেতে পারে এদেশের মানুষ। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইয়াং বাংলার জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। আমরা সবাই হাত মিলে নিজের মতো ছোট বড় যেভাবেই হোক দেশের জন্য কাজ করে যাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যা করতে পারি আমরা এগিয়ে এসে করি। আমাদের অন্য কারো দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আমরা নিজেই পারি, আমরা নিজেই পারবো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকতে। সোমবার বেলা 3টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অঙ্গ সংগঠন ইয়াং বাংলার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও CRI এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। আমাদের শুধু বললেই হবে না যে আমাদের তরুণ সমাজের হাতে সব তুলে দিব, তরুণ সমাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমাদের অ্যাকচুয়ালি এখন তরুণ সময় আসছে যে আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া তরুণ সমাজের কাছে সব ক্ষেত্রে। 2014 সাল থেকে 2 বছর পর পর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জন্য 1 বছর পরই দেওয়া হয়েছে 5ম আসরের পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেন 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগাতে হবে। আমরা সবসময় চেয়েছি আমাদের তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়াবে, নিজের কাজ নিজে করবে এবং আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং সেভাবেই কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এই উদ্যোগী পর্বে আমাদের যে লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। 5টি ক্যাটাগরিতে 15টি সংগঠনকে পুরস্কার দেওয়া হয়। ইয়াং বাংলা প্রায় 700 আবেদন যাচাই বাছাই করে বিজয়ীদের পুরস্কার দেয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা উত্তর বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডে এবারই প্রথম দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ক্রেতা থেকে পরিণত হবে নির্মাতাতে। চট্টগ্রামে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান আরও জানান, উন্নত প্রশিক্ষণ এবং অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী পরিণত হয়েছে ত্রিমাত্রিক বাহিনীতে। শাহলী জয় জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজের মাধ্যমে নৌবাহিনীতে কমিশন লাভ করলেন 7 নারী কর্মকর্তা সহ 44 নৌ কর্মকর্তা। কুচকাওয়াজে প্রধানমন্ত্রীর পক্ষে সর্বোচ্চ মান অর্জনকারী অফিসারদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কুচকাওয়াজে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নৌসেনাদের প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন হয়েছে, তাই নতুন অফিসারদের কাজ করতে হবে আত্মবিশ্বাসী হয়ে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং সাবমেরিন সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজিত করেছি, যার ফলে আজকে আমাদের নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। শেখ হাসিনা বলেন, সরকার নৌবাহিনীর সাংগঠনিক কাঠামো বৃদ্ধি করেছে, বাহিনীতে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও অধিক উন্নত জাহাজ ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা আমাদের আছে। তাছাড়া আমাদের নিজেদের দেশেও যাতে আমরা জাহাজ তৈরি করতে পারি তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ক্রেতা নৌবাহিনী হতে নির্মাতা নৌবাহিনী হিসেবেও প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। নৌবাহিনীতে সাবমেরিন সংযোজনের মাধ্যমে মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, নিউজ 24,
ঢাকা। ষাটোর্ধ্ব ব্যক্তির অনিয়ন্ত্রিত রোগ না থাকলে নেওয়া যাবে ভ্যাকসিনের বুস্টার ডোজ, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়াও অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ সম্পূর্ণ হওয়া যাদের টিকার মেয়াদ 6 মাস পেরিয়েছে তাদের অন্য টিকায় বুস্টার ডোজ নেওয়া বিজ্ঞানসম্মত বলেও জানান বিশেষজ্ঞরা। বুস্টার ডোজ প্রসঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন রিশাদ হাসান। বিস্তারিত রিপোর্টে। এমন একটা সময় বাংলাদেশে করোনা টিকার বুস্টার ডোজ শুরু হচ্ছে যখন বিশ্বের অন্তত 90টি দেশে আঘাত হেনেছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বলছে করোনা টিকার বুস্টার ডোজ ওমিক্রন প্রতিরোধে 85% কার্যকরী। বিশেষজ্ঞরা বলছেন ষাটোর্ধ্ব ব্যক্তি যারা জটিল রোগ আক্রান্ত তার নিয়ন্ত্রিত হলেই নিতে পারবেন বুস্টার ডোজ। উন্নত বিশ্বে কিন্তু কারো কিছু হয়নি, গবেষণা প্রমাণিত হয়েছে, সে কারণে কিন্তু চালু করা। তারপরেও বিশেষ সতর্কতার জন্য কিন্তু আমাদের পরীক্ষামূলকভাবে দেওয়ার পরে 7 দিন অবজারভেশনে রাখা হবে যে তাদের কোনো কিছু হচ্ছে কিনা। এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি তাদের কোনো সমস্যা হয়েছে, এটা নিরাপদই বলা যাচ্ছে। এদিকে মিক্স ডোজের টিকা গ্রহণ নিয়েও রয়েছে একাধিক আন্তর্জাতিক গবেষণা, তবে চিকিৎসকরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে যা তুলনামূলক বেশি সহায়ক। দেখা গেছে যে অ্যান্টিবডির যে টাইটারগুলো তাতে দেখা গেছে যে সেম ডোজের চেয়ে মিক্স ডোজের টাইটার বেশি, হয়তো স্থায়িত্ব বেশি। এই জন্য অনেক বিশেষজ্ঞ এখন বলতেছেন যে মিক্সড ডোজ নিলে এটার এফিকেসি ভালো হবে। এর মধ্যে অন্য টিকার কার্যক্রমের পাশাপাশি বয়স্ক ও ফ্রন্টলাইনারদেরও টিকা দিতে প্রস্তুতি নিতে শুরু করেছে হাসপাতালগুলি। আগামী সপ্তাহ নাগাদ যা শুরু করা হবে। তারা একদম সামনাসামনি কাজ করছেন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আশার আলো দেখছেন মালদ্বীপে কর্মরত 1 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী। বিশেষ করে বেতন বৈষম্য দূর ও অবৈধদের বৈধকরণে সুনির্দিষ্ট ঘোষণার প্রত্যাশা করছেন তারা। বৈধভাবে টাকা পাঠাতে একটি ব্যাংক স্থাপনেরও দাবি তাদের। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল হাসান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরে একটি চুক্তি এবং 3টি সমঝোতা সই হতে পারে। মালদ্বীপে বাংলাদেশের শ্রম বাজার নিয়ে মেহেদী হাসানের ছবিতে লাকমিনা জেসমিন সোমার 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। সবকিছু ঠিক থাকলে আগামী 22 ডিসেম্বর বন্ধুত্বের উষ্ণ বার্তা নিয়ে মালদ্বীপ সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই খবরে উচ্ছ্বসিত দেশটিতে থাকা প্রায় 1,20,000 বাংলাদেশি। বিশেষ করে আশার আলো দেখছেন সংকটে থাকা 50,000-এরও বেশি অবৈধ অভিবাসী কর্মী। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র থেকে দেশে টাকা পাঠানোর একমাত্র মাধ্যমই যেন হুন্ডি। তাতে বিপুল অঙ্কের রেমিটেন্স হারাচ্ছে সরকারও। প্রধানমন্ত্রীর সফরে এর সুরাহা হবে এমনটি প্রত্যাশা বাংলাদেশিদের। আমরা আইডি কার্ড ছাড়া আরেকজনের আবার দালাল ধরা লাগে, অনেক কষ্ট করে তাহলে টাকা পাঠার লাগে, আর নয়তো বিকাশের মাধ্যমে টাকা পাঠার লাগে। বাংলাদেশের কিছু ব্যাংক এখানে যদি 2-1টা শাখা করে এই দেশের রুপিয়াটা সেন্ড করতে পারে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা, এমনকি বাংলাদেশ সরকারও বড় ধরনের একটা রেমিটেন্স পাবে আশা করি। ওয়ার্ক ভিসায় কর্মী নিয়োগের প্রক্রিয়া ও দালালের দৌরত্ব নিয়ে অভিযোগের শেষ নেই বাংলাদেশিদের। 3 বছর ধরে ওয়ার্ক ভিসা চালু না থাকায় অনেকে আবার নতুন করে অবৈধ হচ্ছেন। বিভিন্ন সমস্যা নিয়ে দূতাবাসে অভিযোগ করেও অনেক ক্ষেত্রে মিলছে না সমাধান। মাননীয় প্রধানমন্ত্রী এদেশে আসবে, এদেশের সরকারের সাথে বসে যেন আমাদেরকে বৈধ করে নেওয়া হয়। আমাদের অবৈধ যারা আছি তাদের জন্য একটু সমস্যা হয়, পুলিশে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আপনার আমাদের স্যালারি নিয়ে। আমাদের বাংলাদেশি লোক যদি একজন বাংলাদেশে যাইতে হয়, যার কাগজপত্র নাই, তারা এখানকার ইমিগ্রেশনে যাই 1 রাত দাঁড়ানো থাকতে হয়, এমবিসিতে যাবার পরে ওইখানে দাঁড়ানো থাকতে হয়, বাইরে নির্যাতন হইতে হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানান 3 দিনের সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই করবে 2 দেশের সরকার প্রধান। মেডিকেলের যেই নার্স এবং টেকনিশিয়ানস যারা আছেন তাদেরকে মালদ্বীপে আনার ব্যাপারে আমরা আলোচনা করছি। কেউ যদি বিনিয়োগ করেন তাকে যাতে 2 দেশেই সরকারিভাবে কর দিতে না হয়, এটা সহ আরও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কথাবার্তা চলছে। 1978 সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকেই বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করছে 2 দেশ। মালদ্বীপে বেতন বৈষম্য থেকে শুরু করে আইনি সেবা কিংবা চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার 1.5 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি। সহজ এবং সুষ্ঠু অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাতে বৈধ হতে পারেন, দেশটির সরকারের কাছে সেটি গুরুত্বের সাথে তুলে ধরবে বাংলাদেশ, এমনটি দাবি এখানকার অভিবাসী কর্মীদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, মালে, মালদ্বীপ।
দীর্ঘ ৩ বছর পর মালয়েশিয়ায় শ্রম বাজার চালু হয় সন্তুষ্টি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা জানান তারা। বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়া মুজিব বর্ষের উপহার, যার সম্পূর্ণ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনুষ্ঠানে বাইরের কয়েকজন নেতা বলেন, নতুন শ্রমবাজার যখন সৃষ্টি হচ্ছে তখন নানা রকম গুজবও ছড়ানো হচ্ছে। এসব গুজব শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তারা। রোববার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। দেশের উত্তরাঞ্চলে আরও আগে থেকে শীত নামলেও পৌষের শুরুতে এসে তার ছোঁয়া পেতে শুরু করেছে রাজধানীবাসী। স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা নেমেছে বেশ খানিকটা, রাতে যার দাপট বাড়ছে আরও। তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা বাতাস বিপর্যস্ত করে তুলেছে জনজীবন। সোমবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বর মাস জুড়ে থাকতে পারে মৃদু ও মাঝারি ধরনের শৈত্য প্রবাহের দাপট। মাহমুদুল হাসান ও প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরের জেলা পঞ্চগড়। গেল দুদিন ধরে এই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতের কারণে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় আবহাওয়া খুবই খারাপ। হাত পা কেন কোনো কম্বল পর্যন্ত কাজ করতেছে না, এরকম শীত, কনকনা শীত। আবহাওয়াবিদরা বলছেন, হিমালয় থেকে আসা হিমবায়ুর প্রভাবে এই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আরও 2-1 দিন তাপমাত্রা কমতে পারে। দরিদ্র শীতার্ত মানুষের জন্য এরই মধ্যে শীতের কাপড় বিতরণ শুরু করেছে জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে 21,600 কম্বল পেয়েছি। সেগুলো আমরা উপজেলা ওয়ারি বিভাজন করে দিয়েছি এবং প্রতিদিন আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা যারা বয়স্ক, যারা শিশু, যারা প্রতিবন্ধী এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর আছেন তাদেরকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে কম্বল বিতরণ করছেন। দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডায় বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এত পরিমাণ ঠান্ডা, হিমেল বাতাস একদম হাত পা শিরশির করতেছে। এমন ঠান্ডা, রোদ উঠলেও ঠান্ডা কমতেছে না, ঠান্ডা থাকতেছেই। সংশ্লিষ্টরা জানান, দিনাজপুরের আশেপাশের অঞ্চল দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। দেশের কিছু কিছু জায়গার উপর দিয়ে একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে। চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে। সেই সাথে এটি আরও কিছু কিছু স্থানে বিস্তার লাভ করতে পারে। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। সোমবার এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা বয়স্ক পিতামাতার প্রতি সীমাহীন উদাসীনতা দেখাচ্ছেন। এতে প্রবীণদের প্রতি নিপীড়ন ক্রমেই বেড়ে চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক প্রবীণ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিতামাতার প্রতি অবহেলা প্রদর্শনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা এখন বাস্তবতার নিরিখে অপরিহার্য। বলেন, সন্তান কর্তৃক পিতামাতার ভরণ পোষণ আইন 2013 অনুযায়ী প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে সেক্ষেত্রে সন্তানরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবে। সন্তান কর্তৃক পিতামাতার ভরণ পোষণ আইন 2013 অনুযায়ী প্রত্যেক সন্তানের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। পিতা বা মাতা বা উভয়কে তারা বা ক্ষেত্রমতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করা যাবে না। মানি লন্ডারিং একটি গুরুতর আর্থিক অপরাধ। বর্তমানে এই ধরনের অপরাধে জামিন দেয়া যায় না। একটি মামলার পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারের জামিন বাতিল করে দেওয়ার রায়ে এই নির্দেশনা দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর আগে গত 19 অগস্ট ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারকে 4 মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে 2019 সালের 24 সেপ্টেম্বর গ্যান্ডারিয়ায় এনু রূপনের বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
পরে এনু ও রূপনকে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দিতে জয়গোপাল সরকারের নাম উঠে আসায় গত বছর তাকে গ্রেপ্তার করা হয়। আর্থিক অপরাধ, অর্থ সংক্রান্ত মানি লন্ডারিং এর অপরাধ একটি গুরুতর আর্থিক অপরাধ এবং এটা একটি গুরুতর অপরাধ এই বর্তমান সময়ে। কাজে এই সময়ে এই আর্থিক অপরাধে মানি লন্ডারিং এ জামিন দেওয়া ঠিক না। হাইকোর্ট ডিভিশন যে জামিনটি দিয়েছিলেন সেটা বাতিল করে দিয়েছিলেন এবং আপিল বিভাগ এটা বলেছেন যে হাইকোর্ট ডিভিশনের জামিন দেওয়া উচিত হয়নি। নারায়ণগঞ্জের মদনপুরে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায় রোববার রাত 10টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল থেকে যাত্রাবাড়ি গাউসিয়া সড়কে চলাচলরত মুক্তিযোদ্ধা পরিবহন নামের একটি পরিবহনে ওঠেন ওই নারী। বাসের অন্যান্য যাত্রীরা কাঁচপুরে নেমে পড়ে। বাসটি মদনপুরে যাওয়ার আগেই বাসের গেট লাগিয়ে দেন হেলপার। এরপর চালক, কন্ডাক্টর ও হেলপার পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরে বাসটি মদনপুরে থামিয়ে ওই নারীকে রেখে চলে যায়। পরে নির্যাতিতা 999 ফোন করে ঘটনা জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। রাত 3টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত বাসটির চালক নুরুল হক, হেলপার বুলেট ও কন্ডাক্টর মোহাম্মদ শান্তকে গ্রেপ্তার করে। জব্দ করা হয়েছে বাসটিকেও। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএর নিয়মিত অভিযান চলছে। সোমবার থেকে যুক্ত হয়েছে উত্তর সিটি কর্পোরেশন। তারা বিআরটিএর সাথে এক সপ্তাহ বিশেষ অভিযান পরিচালনা করবে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চলে দুপুর পর্যন্ত। এ সময় বেশি ভাড়ার পাশাপাশি বাসের রুট পারমিট, ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। অনেক যাত্রীর অভিযোগ, এখনো কোনো কোনো বাস তালিকার চেয়ে বেশি ভাড়া যাচ্ছে। তবে কন্ডাক্টররা বেশি ভাড়া চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযানের ফলে বেশি ভাড়া আদায় অনেকটাই কমেছে। এখন গাড়ির ফিটনেস, রুট পারমিট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জরিমানা মামলা বা বাস ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। তবে ডাম্পিংয়ের ক্ষেত্রে জায়গা সংকট দিন দিন বাড়ছে। চার্ট লাগা আছে পুরো গাড়িতে, যেটা ভাড়ার চার্ট সেই ভাড়াই আমরা নিচ্ছি, এখান থেকে 1 পয়সাও বেশি না। তারা আমাদের সরকারি নিয়ম অনুযায়ী চলছে না, কিলোমিটার প্রতি তারা টাকা নিচ্ছে না, তারা বলতেছে নিম্ন ভাড়া 10 টাকা। ভাড়া নিয়ে যে নৈরাজ্য এবং যাত্রীদের যে অভিযোগ ছিল এটা কমেছে অনেকাংশে। আমরা নিয়মিত মনিটরিং এ রাখছি এগুলো। এছাড়া ভাড়ার চার্টের প্রদর্শন এটা আমরা মনিটরিং করছি। বাসে গাড়ির উপরে আমাদের মোবাইল কোড চলে, পূর্বেও চলেছে, ভবিষ্যতে চলবে। গত 1.5 মাসের অভিযানে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনিয়াজ শাহানশাহকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর। দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংবাদের সময় হল একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাব্বি 6 মাসের অন্তঃসত্ত্বা উল্লেখ করে তার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। তার আইনজীবী মোর্শেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের 205 ধারা মোতাবেক আসামি তামিমাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়। আবেদনে আইনজীবী বলেন, আজ নাসির ও তামিমা সুলতানার মামলায় চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবি ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সহ 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। তবে ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম ও দাখিলকৃত ভোটার তালিকায়
গরমিল পাওয়ার অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ সুলতান মাহমুদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আগামী 16 জানুয়ারি ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে বিজয়নগরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের 100তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয়নগর শাখার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ ও 13 নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল। এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন সন্ধ্যার সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে ফের উন্মোচিত হলো সেনা বাহিনীর হত্যাযজ্ঞ। সামরিক বাহিনী চলতি বছর জুলাইয়ে দেশটিতে নির্বিচারে নির্যাতন চালিয়েছে। এতে কমপক্ষে 40 জন সাধারণ মানুষ নিহত হয়েছে। সোমবার বিবিসির প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এদিকে মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা পিছিয়েছেন আদালত। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ৭১-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সাহিত্যিক বেগম মুশতারির শফি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার বিকেল 4টার দিকে লাইফ সাপোর্ট খুলে দিলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। ৮৩ বছর বয়সী বেগম মুশতারি শফি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে ও 4 মেয়ে সহ রেখে গেছেন আত্মীয় স্বজন ও অসংখ্য শুভান্যধ্যায়ী। বেগম মুশতারি শফির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে। 1971 সালে মুক্তিযুদ্ধে তার স্বামী মোহাম্মদ শফি এবং ছোট ভাই এহসানকে পাকিস্তানি সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধের পুরোটা সময়ে মুশতারি শফি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক হিসেবে কাজ করেছেন। এবার খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কির কাছে। ধন্যবাদ জুই আপনাকে। আর এবার ক্লেমনের সৌজন্যে খেলার সংবাদ। অবশেষে মিলেছে সুখবর, কেটে গেছে শঙ্কার কালো মেঘ। নিউজিল্যান্ডের শেষ দফায় কোভিড টেস্টে জাতীয় ক্রিকেট দলের সবাই পেয়েছেন নেগেটিভ সার্টিফিকেট, আর তাতেই স্বস্তির হাওয়া লাল সবুজ শিবিরে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মঙ্গলবার থেকে মাঠের অনুশীলনে ফিরবে টাইগাররা। এর আগে জাতীয় দল উঠবে নতুন হোটেলে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। জানা যায়, পারিবারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সোমবার আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম খানের এক ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়। তার পোস্টটি ছিল, ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছেন আকরাম খান। সাবিনা আকরাম খান কিছু গণমাধ্যমে জানান, আকরাম খান সারাটা জীবন ক্রিকেটকেই সময় দেয়, পরিবার সন্তানদের সময় দিতে পারছেন না, তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তিনি আরও জানান, আকরাম নিশ্চয়ই মিডিয়ার কাছে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। পরে অবশ্য সাবিনা আকরামের ফেসবুকে সেই পোস্টটি পাওয়া যায়নি। এই ছিল এখনকার মতো খেলার সংবাদ। সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে। ধন্যবাদ পিঙ্কি। নিউজ 24 সন্ধ্যার সংবাদ আয়োজন এ পর্যন্তই। আর সংবাদ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।